সরস্বতী নাট্যশালা আয়োজিত সরস্বতী নাট্যোৎসবের চতুর্থ দিন। আমরা প্রথম দিন থেকে যেভাবে মানুষের ভালোবাসা এবং সকলের আশীর্বাদ পেয়ে চলেছি, আশা করি আজকের দিন এবং আগামীকাল সেটাই পেয়ে থাকব। শুধু কলকাতা টালিগঞ্জ থেকে এসে এই নৈহাটির বুকে আমরা এই নিয়ে দ্বিতীয়বার আমাদের নাট্যোৎসবের আয়োজন করেছি। আজকে আমরা নাট্যোৎসবের 3টে নাটক আছে, তার আগে একটি ছোট্ট সেমিনারের আয়োজন করেছি, যার বিষয় প্রতিবাদের শক্তি ও হাতিয়ার হিসেবে থিয়েটার। আমাদের সঙ্গে আজকে সেমিনারে বক্তা আছেন অভি চক্রবর্তী, অশোকনগর নাট্যমুখের নাটককার, নির্দেশক, প্রাবন্ধিক, লেখক অভি চক্রবর্তী। আমি তাকে বলবো মঞ্চে আসন গ্রহণ করতে। আছেন অলোক মিশ্র, নৈহাটি সেবন্তী নাট্য দলের নির্দেশক অলোক মিশ্র। অলোক দা প্লিজ আসুন। আছেন সুভাষিস চক্রবর্তী, নাটককার, নির্দেশক, বালুরঘাট নাট্যতীর্থ। আছেন সঞ্চালক সমীরণ সমাদ্দার, ব্যান্ডেল নান্দনিকে। 4 জন মানুষকে পেয়েছি, সহজেই 4 জনকে এক করা যায় না। সেটা আমরা সরস্বতী নাট্যশালা আমরা যে এই সেমিনারের আয়োজন করেছি এবং এই 4 জনকে আমরা মঞ্চে একসাথে বসাতে পেরেছি, সেটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। একটু হাততালি। চারা গাছ, না পেয়েছি তুমি করো না তোমার মতো, ঠিক নিয়ে নেবো। মিষ্টি মুখ, মেডেল, চারা গাছ, মিষ্টি মুখ, চারা গাছ, মেডেল, মিষ্টি মিষ্টি। যারা কাজ করছেন তারা একটু আস্তে কথা বলুন, সামনে একটি অনুষ্ঠান চলছে, এটা মাথায় রেখে। চারা গাছ, মিষ্টি মুখ। নগর সরস্বতী নাট্যশালা কলকাতার একটি নাট্য দল, যারা ইতিমধ্যে গোটা ভারতবর্ষই বলা যায় যে খুব সুনামের সাথেই তাদের নাট্য চর্চার স্বাক্ষর রেখেছেন। ভালো ভালো নাট্য প্রযোজনা তারা আমাদের উপহার দিয়েছেন। তাদের সরস্বতী নাট্যোৎসব এবছরে নববর্ষ, আর নৈহাটি থেকে তারা 2য় বর্ষের আয়োজন করেছেন। আর এই অনুষ্ঠানে এবছর একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং আলোচনার যে বিষয়বস্তু সেটাও খুব আকর্ষণীয়। থিয়েটারের প্রতিবাদের ভাষা, শক্তি এবং হাতিয়ার, এ নিয়ে আজকে আলোচনা হবে এবং আমাদের মধ্যে আলোচনার জন্য মূল বক্তা হিসেবে রয়েছেন এ সময় বাংলা থিয়েটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ থিয়েটারের মানুষ 3 জন রয়েছেন। অশোকনগর নাট্যমুখের পরিচালক, অভিনেতা, লেখক, নাটককার শ্রী অভি চক্রবর্তী রয়েছেন। নৈহাটি সেবন্তীর কর্ণধার পরিচালক অলোক মিশ্র এবং
রয়েছেন বালুরঘাট নাট্যতীর্থের শুভাশিস চক্রবর্তী। এই তিনজনকে আমি আমার তরফ থেকেও স্বাগত জানাই। থিয়েটারের একটা দীর্ঘদিনের ইতিহাস রয়েছে, সেটা তো আমরা সবাই জানি, সে সম্পর্কে আমরা শুনব। থিয়েটারের প্রতিবাদী শক্তি ও হাতিয়ার কিভাবে হয়ে উঠছে সেটা আমি আগে প্রথমেই আমি শুনতে চাইবো অলোকদার কাছে, অলোক মিশ্র। তিনি আমাদের বলুন, সেই সূত্র ধরে আমরা এগোতে থাকবো। থিয়েটার নিছক বিনোদন নাকি প্রতিবাদের ভাষা? আসলে যতদিন থিয়েটারে যুক্ত হয়েছে এই জিজ্ঞাসা প্রতিনিয়ত মনে উদয় হয়েছে। শুধু আমি না, থিয়েটারে যুক্ত প্রতিটি থিয়েটার কর্মী বলুন বা শিল্পী বলুন, প্রত্যেকের মনেই এই প্রশ্ন এসেছে। যার যাপন যত দীর্ঘ, আমার মনে হয় তিনি তত বেশিবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আমরা যারা 8-এর দশকে স্কুল লেভেল থেকে থিয়েটার করতে লেগেছি, প্রথম তখন তো আসলে থিয়েটার আমাদের কাছে মঞ্চে উঠে মুখ দেখানো, আর নাটক শেষে ওই হলের বাইরে গিয়ে, বা তখন তো এত হল ছিল না, তখন ওই মাচা ছিল, হ্যাঁ, প্রতিযোগিতা মঞ্চ ছিল, সেই মঞ্চের বাইরে গিয়ে এই কলার টলা তুলে যে মঞ্চে যাকে দেখলাম ওই ব্যক্তি আমি ছিলাম, এরা দেখানো সব ছিল আর কি। তো সেইটা ছিল, তো এই অভিব্যক্তি আমরা প্রকাশ করতাম তখন সবাই। এর উপরে অভিনয়টা যখন প্রকৃত অর্থে সত্যি একটু একটু ভালোবাসতে শিখলাম, একটু একটু আনন্দ পেতে লাগলাম, তখনও থিয়েটার শিল্প নাকি প্রতিবাদের ভাষা এসব বিষয় নিয়ে মাথা ঘামাবার চেষ্টা করি, সত্যি বলছি। ডিরেক্টর সিনিয়র অবশ্য বলতেন যে থিয়েটার তার প্রতিবাদী চরিত্রের কথা, সেসব শুনলেও তখন গুরুত্ব দিয়ে বিষয়গুলো অতটা অনুধাবন করা হয়ে ওঠেনি। যদিও সে সময় যে থিয়েটার করেছি, যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, আমি নৈহাটিতে বা আশেপাশে এক্সপেরিমেন্ট করেছি, সময়ের অপেক্ষা, আজকের সকাল। যদি শুধুই সমস্ত সমস্যা প্রতিবাদ জানে তাহলে থিয়েটারে পথে নেমে আন্দোলন করা যেতে পারে, কিন্তু থিয়েটারের নান্দনিক যে রূপ, সেই রূপটাকে তো অস্বীকার করতে পারি না আমরা, তাই তো থিয়েটার। তাই এর বিনোদন মূল্য কিন্তু একটুও কম নয় আমাদের কাছে। এই বিনোদনের মাধ্যমে রাজনৈতিক বলুন, সামাজিক বলুন, আর পরিবেশগত বলুন, সব ধরনের প্রতিবাদের অস্ত্র কিন্তু থিয়েটারের হাতে মজুদ। সারা বিশ্বে থিয়েটারের কথা বাদ দিয়ে আমি যদি শুধু এই বাংলা থিয়েটারের কথাই বলি, আমি যতদূর জানি শুরুটা হয়েছিল বোধহয় নীলদর্পণ দিয়ে 19বিংশ শতাব্দীতে। যদিও দীনবন্ধু মিত্র নাটকটি ছদ্মনামে লিখেছিলেন, সরকারি চাকরি হিসেবে হয়তো সে বাধ্যবাধকতা তার ছিল, কিন্তু তিনি সে নাম গোপন করবার জন্য যে খুব সচেষ্ট ছিলেন তেমন নয়। তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্নভাবে কথা ব্যক্ত করেছেন। নীলদর্পণ যে প্রতিবাদী নাটক হিসেবে জনমানুষে প্রভাব ফেলেছিল সে কথা হয়তো অনেকেই জানেন। আদিবাসী জীবন যন্ত্রণার কথা তিনি মঞ্চে তুলে ধরেছেন। এইভাবে বাদল সরকার তার বিভিন্ন নাটকে শোষিত মানুষের কথা বলেছেন, তা সে প্রসেনিয়ামই হোক বা পথনাটক। স্বাধীনতা পরবর্তী সময়ে গ্রুপ থিয়েটার আন্দোলনের ফসল এসব প্রতিবাদী নাটক কিন্তু কলকাতার পেশাদারী থিয়েটারের সঙ্গে পাল্লা দিয়ে সমান জনপ্রিয় হয়েছে। এমন অসংখ্য নাটকের নাম করা যায় যা প্রতিবাদী থিয়েটার অবশ্যই, কিন্তু তার বিনোদন মূল্য কম না। কিন্তু 7-এর দশক একটা সময় এসে 7-এর দশকে সংখ্যাগরিষ্ঠ বাংলা থিয়েটার যেন একমুখী একটি প্রকল্পে পর্যবেসিত হয়ে গেল। আমরা নিজেরাও দেখেছি সেটা। থিয়েটার হয়ে গেল সম্পূর্ণ প্রচারমুখী। আমরা নিজেরাও ফিল করেছি, এ নিয়ে আমাদের সঙ্গে তর্ক বিতর্ক কম হয়নি। ফলে আস্তে আস্তে দর্শকরাও থিয়েটার থেকে মুখ ফেরানো শুরু করলেন। সেই অবস্থাটা কাটিয়ে ওঠা খুব সহজ ছিল না। পরবর্তীতে আধুনিক নাট্যকার ব্রাত্য বসু যে থিয়েটার মঞ্চে এনেছেন, তা প্রতিবাদী চরিত্রের সঙ্গে সঙ্গে দর্শকদের বিনোদনের দিকটিতেও সমান গুরুত্ব দিয়েছে। ফলে উইঙ্কেল টুইঙ্কেল, রুদ্র সঙ্গীত, বোমা, 17ই জুলাই ইত্যাদি নাটক প্রভূত জনপ্রিয়তা পেয়েছে। তাই আমার ব্যক্তিগত মত হলো, থিয়েটার তো মানুষের কথা বলবেই, মানুষের সঙ্গে তার সরাসরি সম্পর্ক। মঞ্চের ওপরের মানুষগুলোর সঙ্গে নিচের মানুষগুলোর প্রতি মুহূর্তে ভাব বিনিময় করছে, উভয়ের শ্বাস প্রশ্বাস অনুভব করছে। তাদের সমস্যার কথা তো থিয়েটারই বলবে, ঠিক কথা। কিন্তু তা যে কেবলমাত্র রাজনৈতিক হতে হবে
না হলে সেই থিয়েটার প্রাপ্ত তা কেন? তো সেই প্রতিবাদের দায় কি শুধু থিয়েটারে? সামাজিক সমস্যা, পরিবেশগত সমস্যার কথা তো সে বলতে পারে না? এরকম ভাবে, একই রকম ভাবে এও তো প্রতিবাদী থিয়েটার। রাজনৈতিক না হলে সে প্রতিবাদী থিয়েটার নয়। তুমি যেভাবে প্রথম থেকে এখন পর্যন্ত একটা লাইন আপ তৈরি করে দিয়ে গেলে, সত্যি কথা এটা আমাদের আলোচনা বিস্তারিত আমি চাইছিলাম যে একটু, যেমন আমি বলছি যে আমি বলে দিই একটু ঘরটা, এটা তুমিও বলো যে আমি যেমন এই টুইঙ্কিল টুইঙ্কিল বা নৃত্যসঙ্গীত এগুলোর কথা বলেছি, বা এরপরে আরো অনেকগুলো থিয়েটার যেগুলো এসেছে, কেন এসেছে সেগুলো অভি কিন্তু এগুলো নিয়ে একটু বলতে পারবে। হ্যাঁ, আমি সেগুলো ওই জন্য ওইদিকে যাইনি, আমার জ্ঞানও অতটা নেই, তবুও আমি ওইদিকে যাইনি। হ্যাঁ, কেননা আমি অভিকে বলছি যে সেই জায়গাগুলো যদি তুমি একটু বলে দাও, যে একদম 90 দশকের পর থেকে যে থিয়েটারটা সেটা সেদিকটাই যাবো। ওই রাজনৈতিক থিয়েটারকে এড়িয়ে গিয়ে ওই কথাটাই বলছিলাম। সেটাকেই আমি ওইদিকেই যাব। আমি তার আগে অভিদার কাছ থেকে আমি শুনতে চাইবো, মানে থিয়েটারটাকে তুমি কিভাবে দেখছো, মানে প্রতিবাদ না বিনোদন, এটা আগে জেনে নিয়ে তারপরে আমরা যদি আলোচনাটা যাই তাহলে অনেক বেশি আমাদের শুনতে ভালো লাগবে। ধন্যবাদ। জয় সবার বন্ধু, আর আমি অলোকদা, আমার বিভিন্ন কাজে আমরা একসঙ্গে কাজ করি, আড্ডাই একইভাবে মজা করি, কিন্তু এরকম বিপদে ফেললে আমি এটা ভাবতে পারিনি। যে কোনো জায়গা থেকে আমাকে বলছে যেটা এটা অদ্ভুত মেসেজ দিতেই হবে এরকম কোনো দায় যেমন আমার নেই, আবার সমকালের বাইরে বেরিয়ে আমি কিছু পারিবারিক কথাবার্তা বলবো থিয়েটারে, এই ইচ্ছেটাও আমার কোনোদিনও আসেনি। আমি সবসময় চেয়েছি থিয়েটারের মধ্যে দিয়ে এমন একটা সমকাল উঠে আসুক যেটা রিয়েলিস্টিক আয়না হবে না, যেটা সমকালের রিয়েলিস্টিক আয়না হবে না, বরং ভাঙাচোরা আয়না হবে। অর্থাৎ সমকালের নিয়মিত প্রতিফলন হবে না, বিক্ষিপ্ত প্রতিফলন হবে। সেই বিক্ষিপ্ত প্রতিফলনের কোথাও একটা চিরকালের আরতি লুকিয়ে থাকতে পারে, নাও পারে, কিন্তু সম্ভাবনা থেকে যাবে। এইটার কথা আমি সবসময় থিয়েটারের ক্ষেত্রে ভেবেছি। মূলত বিনোদন এবং প্রতিবাদ এই দুটো খুব আলাদা করতে আমি ভেবে ভেবে থিয়েটার কখনো করতে পারি। এটা তোমার প্রথম প্রশ্নের আমার মতো করে আমার উত্তর, আমার চর্চা থেকে বা আমার জ্ঞান গম্ভীর পরিচয় যেটুকু আছে সেটুকু। যেটা অলোকদা যে সূত্রটা ছেড়ে গেল, যে 90 দশকে প্রতিবাদের ভাষাটা কিভাবে বদলাতে শুরু করলো বা প্রতিবাদটা কিভাবে থিয়েটারে এলো, সেই জায়গাটা যদি তুমি একবার একটু আমাদের ধরিয়ে দাও। যে কোনো রাজনৈতিক দলকে যদি কোনো একটা শিল্প প্রশ্নহীন আনুগত্য নিয়ে সাপোর্ট করতে থাকে, তাহলে একটা স্থিতাবস্থা তৈরি হয়। সেটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই হতে পারে, যে কোনো সরকার বা প্রশাসন বা পার্টির ক্ষেত্রেই হতে পারে। যে সময়টার কথা অলোকদা বলছে, সেই সময়টায় আমাদের রাজ্যে সিপিএম অর্থাৎ বামফ্রন্ট সরকার শাসন ব্যবস্থার মধ্যে ছিল। এটা কলকাতায় যা হয়েছে তার 400 গুণ বেশি হয়েছে মফস্বলে। অর্থাৎ সেই সময় মফস্বলের থিয়েটার যদি দেখি, কারণ আমার যেহেতু ফেলোশিপের বিষয় জার্নি টু দ্য রুরাল থিয়েটার লাস্ট 50 ইয়ার্স, তার ফলে আমি যদি এই সময় মফস্বল থিয়েটার দেখি, তাহলে আমি দেখবো চারিদিকে এক ধরনের রাজনৈতিক বৃন্দ গান গাওয়া শুরু হয়ে গেছে। এবং শেষ সিনে অলোকদার মনে থাকবে, অধিকাংশ নাটকে আমরা দেখেছি একটা করে মিডিলে লাল আলো জ্বলতো এবং একটি করে পতাকা উড়ে আসতো। একটি কমন নাটকের কথা বলি, নাটকটির নাম বলছি না, একটি খেলা সংক্রান্ত নাটক। মানে সেই নাটকের শেষে একটি ছেলে, ওই তখন খুব উঠেছিল ব্যাপারটা, মানে ওই খেলায় যেটা হচ্ছিল তখন, যে ওটাকে কি বেটিংই বলতে পারি, ওই একটা ফুটবল খেলায় একটা বেটিং চক্রের মধ্যে ছেলেটি জড়িয়ে পড়ে এবং সে বলে যে আমি পাস দিলেও গোলের মুখে আমি মারবো না। এটা একটা জায়গা থেকে সে অনেকটা পয়সা বিপক্ষের থেকে নিয়ে নেয়। তখন তার দাদা এটা জানতে পারে। তখন খুব আদর্শবাদী দাদার চরিত্র আমরা দেখতে পেতাম আমাদের, এবং সেই দাদা অবশ্যম্ভাবীভাবে কমিউনিস্ট হবেন এবং ছেলেটির পক্ষে যাওয়া অথবা বাবা, হ্যাঁ বাবা হতে পারে। এইটা চলতে চলতে ছেলেটি যখন স্বীকার করে যেটা করেছে, এবং সে আবারও স্বীকার করে যে সেটা করবে না, আজকে সে পাস পেলে গোল করবে। এই যে সময়টা, এই সময়টাই দাদাকে দেখা যায় ছেলেটির হাতে ফুটবলটা ছুড়ে দিচ্ছে, যে নেই তাহলে তুমি এটা নাও। এই যে ফুটবলটা কেউ ছুড়ে দিচ্ছে, তখন সে বলছে হাতিয়ারটা তোমার সাথে আজকে নাও। ফুটবল হাতিয়ার হতেই পারে, কিন্তু গোটা নাটকে ফুটবলকে হাতিয়ারের কন্টেস্টে কোথাও বলা হলো না। একটা সময় বলা হলো এবং মঞ্চের আলোটা আস্তে আস্তে রেড হয়ে গেল। এইটা একটা কমন ফর্ম হয়ে গেছিল, এবং ফর্মটা কিন্তু ভাবা ছিল পরিচালকের। কন্টেন্টটা যাই পাই না কেন,
যে কোনো ভাবে হোক ওই ফর্মে আমি নাটকটাকে আটাবো। এটা কিন্তু মানে 80-82 থেকেই বাংলা থিয়েটারে শুরু হয়ে গেছিল। এবং শহরে যেগুলো হচ্ছিল তার মধ্যে তাও ওই যেটা যদি আমি খুব লঘু ভাষায় বলি যে বিনোদনের অংশটা আমার সহ্য করা যাচ্ছিল। জেলায় তো অতটা বিনোদন তৈরি করাও সম্ভব নয়, কারণ আমাদের এখানে সোর্স সীমিত, আমাদের আলো কম, সঙ্গীতে ব্যবহার করার মতো সোর্স কম, অভিনেতা কম। আমাদের তখন শুরু হয়ে গেল একটা সুমো থিয়েটার। একটা সময় করে আলোর লোক, আবহর লোক এবং সেটের লোক যাবে, অভিনেতারা যাবে, সব মিলিয়ে 9 জন, এবং সেটাকে দিক থেকে কন্যাকুমারী ঘুরবে। এবং সেই থিয়েটারের মূল বিষয়ই হবে প্রতিবাদ করা। কি প্রতিবাদ করা? দূরের কংগ্রেস সরকারের। কংগ্রেস সরকার কিন্তু বসেছে ওই সেই সেন্ট্রাল, সেটা জানতেও পারছে না কি নিয়ে প্রতিবাদ হচ্ছে। এবং সমস্ত প্রতিবাদগুলোই করছিলেন মঞ্চ থেকে ওই কোনো একজন কমিউনিস্ট বড় ভাই, বা দেখা যাচ্ছে যেটা সমীরণ খুব ভালো বলেছে দা কমিউনিস্ট বাবা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং এই প্রতিবাদটা এত সুন্দর সংগঠিত হয়েছিল তখন। এর সাথে মঞ্চে তখন যে প্রতিযোগিতা চলতো, মানে ছোট নাটক প্রতিযোগিতা, তার বিচারকরাও এই প্রতিবাদের অংশভাগ হয়েছিল। এই বিচারকরা এই প্রতিবাদে খুবই সাহায্য করতেন। যারা এরকম প্রতিবাদী নাটক করত তাদের ধরে ধরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং কেন তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা হচ্ছে না এই নিয়ে প্রচুর আলাপ আলোচনা, তাদের বোঝানো, এগুলো হচ্ছে। এইটা হতে 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 আমি একদম ধরে নিচ্ছি আমি সব কমিউনিস্ট, তার মানে আমি যা যা চাপিয়ে দিচ্ছি সব অনর কচ্ছপের ঘোড়ার মতো, যাকে ভাঙচুর করা যাবে না, এটা তো হতে পারে না। এবং ওই কচ্ছপের খোলাকে ভাঙচুর করতে গেলে ভেতরের যে জ্যান্ত কচ্ছপটা সেটা গুটিয়ে যাচ্ছে। এইটা অবস্থান হয়েছিল। সেই অবস্থাটাকে উইঙ্কেল টিঙ্কেল প্রথম ভাঙতে শুরু করে, এবং সেই ভাঙার আচর কিন্তু আমাদের জেলার বিভিন্ন জায়গায় এসে পৌঁছয়। খুব কতিপয় হলো জেলায় কিন্তু এই ধরনের থিয়েটার দেখা যেতে শুরু করে, যারা সাহস করে একটু একটু করে কথা বলছিল। সেক্ষেত্রে আমি নিজের কথা তো একটু বলতেই হয়, যেহেতু সুযোগ পাওয়া গেছে। 2006 সালে আমরা একটি থিয়েটার করি, দিবারাত্রির গদ্য বলে, মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা থেকে। প্রতিকৃতি দল নাট্য দল সে বছর মানিক বন্দ্যোপাধ্যায়ের 100 বছর উদযাপন করছিল, এবং আমাকে বলেছিল যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা নিয়ে কেউ কাজ করেনি, তুমি যদি একটা কবিতা নিয়ে কাজ করতে পারো। কারণ মানিক বন্দ্যোপাধ্যায় কবিতা লিখতেন যে এটাই অনেকে জানেন না। মানিক বন্দ্যোপাধ্যায় কবিতা লিখতেন এবং সেটা সম্পাদনা করেছিলেন যুগান্তর চক্রবর্তী, ওনার জামাই। সেইটা আমি খুঁজে পাই, এবং সেটা আমি যখন লিখি, আমাকে নন্দন চত্বরে ওপেন এয়ারে হচ্ছিল, নন্দন চত্বরে আমাকে বারণ করা হয়। আমরা আবার সন্তর্পণ একটা স্থির অবস্থান থেকে চলে গেছি। আমাদের হাতে কোনো কন্টেন্ট নেই, বা যে কন্টেন্ট আছে আমরা কোনো স্থিত অবস্থা যাতে নড়ে না যায়, আমাদের ব্যালকনিটা সকালে বসলে কেউ যাতে ঢিল না মানে, আমাদের চায়ের কাপটা যাতে হাত থেকে চলকে না ওঠে, আমরা ওই কন্টেন্টকে আড়াল করতে গিয়ে আমরা ওই ধরনের কাজ ব্যবহার করছি থিয়েটারে, ওই ধরনের কথা থিয়েটারে ব্যবহার করছি। এবার এইটা নানা রকম ভাবে, নানা রকম, এই যে অলকা বললেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের কথা, সাংকেতিক ভাবেও কিন্তু করা যায় বা যেত, সেটাও খুব একটা বেশি হলো না। কিন্তু আমার মনে হয় যে থিয়েটার মূল কাজ, আবারও বললাম যে সমকালের বিক্ষিপ্ত প্রতিফলন বা সমকালের উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে থাকা। নবেন কিশোরের বিষয়টা দেখো, কেন তার কথা উঠলো এই সাংকেতিক শব্দটা। নবেন কিশোর প্রথম নাটক লেখেন কিভাবে? খুব বিখ্যাত একটি নাটকের নাম আপনারা জানেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় সওদাগরের নৌকা। এখনো অভিনয় হয়, সুরঞ্জনাদের এখন অভিনয় করে। সেই সওদাগরের নৌকা নাটকটা অজিতেশ বাবু নামদিকারের বাইরে বেরিয়ে তখন প্রথম একটি দলকে দেয়, যার নাম হচ্ছে নক্ষত্র নির্দেশকের নাম শ্যামল ঘোষ, তিনি মারা গেছেন। শ্যামলদারা রিহার্সাল সব কমপ্লিট করে ফেলেছে। তখন শ্যামলদার ওখানে আমাদের মহিত চট্টোপাধ্যায় আসছে, শক্তি চট্টোপাধ্যায় আসছে, তখন তাদের কবিতার বই বেরোচ্ছে একসঙ্গে। এবং শ্যামলদা কিন্তু খুব গুণী লিরিসিস্ট। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, বড় শিশুর মুক্ত বিখ্যাত গান শ্যামলদা লেখা। এই যে জায়গাটা তখন তৈরি হচ্ছে কলকাতা শহরে, তখন কিন্তু বহুরূপীর মতো কাজ করে বিখ্যাত হয়ে গেছে। উৎপল দত্ত মতো কাজ করে বিখ্যাত, অজিতেশ বিখ্যাত। তারপরে কিন্তু শ্যামলদার থিয়েটার আলাদা করে মাথা তুলছে, নিজস্ব স্বর নিয়েই মাথা তুলছে। তখন শ্যামলদাকে ওই নাটকটা রেডি হয়ে গেছে। 3 দিন আগে হঠাৎ শ্যামলদারা রিহার্সাল করেছে, দেখছে অজিতেশ বাবু শ্যামলদার বাড়িতে এসে বসে আছে, তার মুখটা থমথম। তখন বলা হয় যে শ্যামলদা বল, কি হলো অজিতদা বা অজিত, কি এরকম বলতেন? বলে একটা খারাপ খবর আছে, রুদ্র বারণ করে দিয়েছে, নাটকে বাইরে দিতে পারবো না। এটা যেহেতু আমার কাছে লিখিত আছে, মানে এটা একটা বড় ইন্টারভিউতে আছে আমার পত্রিকা, তাহলে আমি নাম ধরেই বলছি, মানে রুদ্র সেনগুপ্তের কথা বললেন মাননীয়। নাটকটা উইথড্র করে নিলেন 3 দিন আগে।
ততদিনে নাটকের বিজ্ঞাপন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। ওই নাটকের পোশাক এবং মঞ্চ পরিকল্পনা করছিলেন নবীন সেন। তখন নবেন্দা বললেন যে সামনে নাটক তো একটা আছে, বলছে নাটক দাও আমাকে, 3 দিনের মধ্যে আমি ওই ডেটটা মিস করবো। তখন মানুষের কিন্তু এরকম উদ্যম ছিল, আজকে হলে আমরা ক্যান্সেল করে দিতাম, আবার 1 মাস পর ডেট নিয়ে নতুন নাটক করতাম। ওই 3 মাসের মধ্যেই, সরি 3 দিনের মধ্যেই নতুন নাটক লেখা হলো, যে নাটকটা বাংলা থিয়েটার বিখ্যাত হয়ে গেল নরেন কবিরের বাবা। রবীন্দ্রনাথ উত্তর সাংকেতিক বা অন্য ধরনের নাটক লেখায় মহিন চট্টোপাধ্যায় যদি একজন অন্যতম মানুষ হন, তাহলে কিন্তু নবেন্দু সেনকেও সেই ব্যাগটার মধ্যেই আমাদের রাখতে হবে। এবং আজকে আমার জয়সের সঙ্গে সকালে কথা হচ্ছিল মহিন চট্টোপাধ্যায় নাটক নিয়ে। মহিন চট্টোপাধ্যায় নাটককে বলা হচ্ছিল তখন কি নীতিবাদী নাটক। কি নীতিবাদী মানে কি নীতি, মানে কি আছে, কি নীতি আছে ওর মধ্যে, ওটা কি প্রতিবাদ না বিনোদন না অ্যাবস্ট্রাক্ট না অ্যাবসার্ড, কিভাবে ফেলবো তাকে, আমি কিভাবে দেখবো, কবিতার মতো করে কথা বলে যাচ্ছে। কিন্তু এই খোঁজটা আসলে ছিল ব্যক্তি জীবনের উন্মেষণের খোঁজ। কোথাও কোথাও তিনি সক্রেটিসের মাধ্যমে খুঁজছেন, ক্যাপ্টেন হুডরার মাধ্যমে খুঁজছেন, কোথাও একটা বৃষ্টিওয়ালার মাধ্যমে খুঁজছে। তাহলে সেটাও কিন্তু এক ধরনের কথা বলে যাওয়া। ফলত এই প্রতিবাদ যে হতেই হবে সেরকম দাবন আমায় কেউ দেয়নি, কিন্তু নানা রকম ভাবেই প্রতিবাদ হতে পারে। একটা মানুষ নাটকের মধ্যে থেকে নাটকে সারাক্ষণ 12টা বাজিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কথা বলাও তো একটা প্রতিবাদ। প্রতিবাদ মানে কি সবসময় রাজনৈতিক মানুষের কথা বলতে হবে? একটা মানুষ একটা সিস্টেমের মধ্যে আছে, সেই সিস্টেমটাকে সে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতি মুহূর্তে, এবং সিস্টেমটাকে তলার থেকে ধসিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে কথা বলাও প্রতিবাদ। সেটা সবসময় যে থিয়েটার করেই বড় করে বলতে হয় তা নয়। আমার যদি থিয়েটার ইনস্টিংক্ট অনেস্ট হয়, আমি সেখানে অনেস্টলি কথা বলবো, সেটাই প্রতিবাদ। সেটা ওই মুহূর্তে আমার কাছে থিয়েটার হয়ে উঠবে, ওই মুহূর্তে আমার কাছে ডায়ালগ হয়ে উঠবে, তখন আর আলো টালো কিছু লাগছে না। আমার মনে হয় যে তার থেকে আমাদের নিজেদের থিয়েটার নিজেদের জোরে নিজেদের মতো ভাবনায় যদি আমরা বানাতে পারি, তাহলেই আমি চাই বা না চাই থিয়েটারের মহান উত্তরাধিকার যেহেতু আমার রক্তে বইছে, একটা প্রতিবাদ এবং একটা বিনোদন নিজের মতো করে গড়ে উঠতে বাধ্য। ধন্যবাদ। নমস্কার। সর্বপ্রথমে জয়েশদা এবং সরস্বতী নাট্যশালাকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে যে দুজন মানুষ বসে আছে, অভিদা, অলকদা এবং সমীরণদা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর শুরুতেই দাদা বলছিল যে আমাদের একটা ডিজাস্টার ঘটে গেছে, তো সেই জায়গাটা থেকেই বলি যে থিয়েটার, হ্যাঁ অবশ্যই একটা প্রতিবাদের ভাষা তো বটেই, কিন্তু এই দায়টা সবসময় দেখা যায় যে থিয়েটারের উপরেই বর্তায়। যে কোনো শিল্প মাধ্যম সবাই যেন স্বাধীন, শুধুমাত্র থিয়েটারের উপরেই সেই দায়িত্ব যে প্রতিবাদ করা। এবার প্রতিবাদটা কিসের প্রতিবাদ, কেন প্রতিবাদ? প্রতিবাদ মানে কি সবসময় শুধু রাষ্ট্র, সরকার এই জায়গাগুলোই আছে, নাকি আলাদাও কিছু আছে? আমার তো মনে হয় যে যে কোনো প্রতিবাদ যখন আমরা করছি, সেটা সবার আগে তৈরি হচ্ছে আমাদের মনের ভিতরে। আমি প্রত্যেকটা মুহূর্তে যেই জিনিসটার মধ্য দিয়ে যাচ্ছি, যেটা ফিল করছি এই মুহূর্তে বসে থেকে, সেই জিনিসটা যদি আমার মতাদর্শের বিরুদ্ধে হয়, আমার ভাবনার বিরুদ্ধে হয়, সেটা যদি আমার ভালো না লাগে, সেটাই আমার মনস্তাত্ত্বিক প্রতিবাদ হতে পারে, যেটা আমি এই মুহূর্তে ফিল করছি। হয়তো দর্শককে, ওই ভার্ভেন্ডি এফেক্ট আর কি, যে দর্শককে তিনি সমালোচক জায়গায় বসিয়েছেন। কখনো দর্শককে বলেননি যে অভিনেতার সাথে আবেগে কান্নাকাটি করে বাড়ি চলে যাবে, এটা তিনি চাননি। তিনি চাননি যে মানুষ বা দর্শক কখনো ক্যাথারসিস করুন, যে এই মুহূর্তেই দুঃখটা হলো, এই মুহূর্তেই সেটা কষ্টটাকে খুব কান্নাকাটি করে এখানেই আবার হাসতে হাসতে বাড়ি চলে যাবে। না, এই ক্যাথারসিসটা যেন দর্শকের মনের মধ্যে তৈরি না হয়। দর্শক যেন এই মুহূর্তেই সেটা না ভাবে, বা আমার সাথে অভিনেতার সাথে আপ্লুত না হয়ে যায় আবেগে, সে যেন সেইটা নিয়ে বাড়ি অবধি যায়, অনেকক্ষণ ধরে সেটা যেন তার মনের মধ্যে স্থায়ী হয়ে যায়। তা আমার মনে হয় যে থিয়েটারটা এইরকমই হওয়া উচিত, যেই ভাবনাটা আমি বলতে চাইছি আমি আমার থিয়েটারের মধ্যে দিয়ে, সেটা যেন দর্শক মাথায় করে নিয়ে বাড়িতে যায়। স্বপ্নাট্য বলতে বইটা দিয়ে দেখা যায়, বইটার প্রথম পাতে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে বইটা হচ্ছে সাউথি সিনিয়র ফেলোশিপের বই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই বইটা সাউথি যেখান থেকে লিখছে না, মানে যে জায়গাটা খুঁজছে না, কি যে গণনাট্যে যখন গেলেন শুনবো আমরা, তখন তারা একটা পেশাদার গঙ্গালার করে শেফালির নাচ দেখাচ্ছে, অবশ্য কলকাতায় মন্নন্তরে ঘুরে গেছে।
সেইখান থেকে একটা প্রতিবাদের জায়গা থেকে তার একটা সমকালীন নবান্ন। তারপর থেকে ওই নবান্ন তৈরির পর নবান্ন কে করবে, কিভাবে করবে, কেন হবে, সেটা নিয়ে মারামারি এবং কমিউনিস্ট পার্টি থেকে আবেদন আসতে শুরু করলো যে নবান্ন রাস্তায় রাস্তায় হোক। সেটা নিয়ে সৌমিত্র বিজয় ভট্টাচার্যের একটা টাসেল তৈরি হলো, কারণ নবান্ন কিন্তু যুগ্ম পরিচালক সৌমিত্র বিজয় ভট্টাচার্য, টাসেল তৈরি হলো, সৌমিত্র নিজেকে উজ্জ্বল। এবার গণনাট্য পরে তিনি কোথায় গেলেন? গণনাট্য পরে তিনি গেলেন হচ্ছে নবনাট্যে। নবনাট্য মানে আমরা ওই বহুরূপীর অংশ, বহুরূপী করা, বহুরূপী নিয়ে কাজ করা, সেখানেও সম্ভব নানা রকম ভাবে কর্নার হওয়া ইত্যাদি। আমরা যে তথ্য কথা তুমি বলছো, সে প্রচুর চিঠিকাবাড়ি পাওয়া যায়। এবং সারা জীবনে মাত্র 11টি অভিনয় করে নিজেকে সেখানটিকে উজ্জ্বল করে। এইখানে যখন বহুরূপীতে সম্ভবরা আসছে তখন একটা স্লোগান দিলেন তারা, ভালো নাটক ভালোভাবে করার জন্য একটা সংগ্রাম। এইটাকে নিয়েই সামনের লেখাটা যাচ্ছে। এখানে প্রতিবাদের থেকেও অনেকটা জরুরি ছিল মানে ওইটা যদি পড়ে যে একটা নাটককে ঠিকঠাক ভাবে করা, মানে যে অভিনেতা লাগবে, যে আলো প্রক্ষেপণ লাগবে, যে আলো প্রক্ষেপণ লাগবে, যে সে এসে বলবে না যে সুভাষ তোমার এই আলোটা একটু ছোট করে রাখবো, এরকম লোক এখনো আছে কিন্তু অনেক থিয়েটারে। তা সেরকম কেউ বলবে না, এরকম জায়গা থেকে সৌমিত্ররা ভেবেছিলেন। কিন্তু দেখা গেল সেই সাংগঠনিক একটা মুরব্বী বা মাতক করি তাদের উপর আবার চেপে বসছে। যেই কষ্ট থেকে উৎপল বাবু লেখেন তরবার বীরকেষ্ট দাঁড়াতে অ্যাটাক করেন, সেটাও তার প্রতিবাদ। এবার এইটা সৎ থাকছে কিনা, সৎ এবং অসৎ শব্দটা খুব আপেক্ষিক। তোমার কাছে যেটা সৎ, ধরা যাক তুমি একটা উৎসবের আয়োজন করছো বা অলোকদা একটা উৎসবের আয়োজন করছে, সেখানে অলোকদা মনে করছেন যে আমি সারা বছর যে নাট্য দলগুলির সঙ্গে অভিনয় করবো সেই দলগুলোকেই আমি আমার অঞ্চলে নৈহাটিতে হোক বা ব্যান্ডেলে হোক বা অশোকনগরে এনে অভিনয় করাটাই আমার সততা। আমি আবার মনে করছি না, আমি পশ্চিমবঙ্গ জুড়ে সারা বছর ঘুরে বেড়াই, আমার যে নাটকগুলো সর্বোৎকৃষ্ট মনে হচ্ছে আমার বিচারে আমি সেগুলো এনে দেখা, সেটাই আমার সততা। এবার এই জায়গাটা খুব মানে আমি বলছি এই জায়গাটা খুব আপেক্ষিক এই জায়গাটা। তারপরে প্রতিবাদ করতে গিয়ে সততা থাকছে কিনা সেই শব্দটাও খুব আপেক্ষিক, কারণ ওটা সোসাইটিটাই ভীষণ মানে এদিক ওদিক হয়ে গেছে। মানে তারপরে ওই যে যেটা আমাদের ভাই সুভাষিস বললো যে সমস্ত দায় কি থিয়েটারের। একটা কোনো পরিস্থিতি তৈরি হলে, কালকে পরশু আমি একটা বক্তব্যে আলোচনায় ছিলাম, সেখানে বলা হচ্ছে যে বাঙালিরা আক্রান্ত, সেই নাটকের লোকেরা কেন মুখ খুলছে? তাহলে যে নাটকের লোকেরা মুখ খুলছে না, মানে আমি বলছি যে নাটকের লোকেরা মুখ খুলবে এটা কিভাবে প্রমাণ হবে যে নাটকের লোকরা মুখ খুলছে? নাটকের লোকেদের সমাজ কতটা গুরুত্বপূর্ণ মনে করে। একটা আনন্দ প্লাস বলে আনন্দবাজার পত্রিকার সঙ্গে একটা এক্সট্রা সংখ্যা দেবে, সেখানে নাটকের ঘটনা ওঠে। কখনো যদি কোনো নাটকে সিনেমার কেউ অভিনয় করে, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোৎকৃষ্ট মিডিয়া হাউসের থিয়েটার সম্পর্কে ভাবনা। তাহলে নাটকের লোকরা কোথায় গুরুত্বপূর্ণ? যেসব তারা বিবৃতি দেবে, তাদের বিবৃতিটা নেবে কি? ওই ফেসবুক 396 টাকা সারা বছর লেখা যায়, সবাই লিখছে, সবাই বিবৃতি দিচ্ছে, সবাই বলছে। এইটা হতে পারে না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি যে চর্চা করছি, আমার চর্চা যদি আমার মতো করে আমার অঞ্চল, আমার পরিপার্শ্ব, আমার দল বা আমার দলের বাইরের একটা অতিরিক্ত দল, যারা আমার দলের বাইরেও আমার এমন মানুষ, যেমন আমি মনে করি যে আজকে যদি আমি একটা কোনো বিপদে পড়ি, আমার দলের থেকে অনেক সময় জয়শ্রী বা অলোকদাকে ডাকলে আমি সে বেশি সাপোর্ট পেতে পারি। তা সেখানে দল বলে আর ওই রকম কোনো সীমাবদ্ধতা থাকছে না আজকে, আমি অন্তত মনে করছি। সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এইটা খুবই প্রশ্নটাও খুব আপেক্ষিক যে প্রতিবাদের সততা অসততা নিয়ে এইটা আছে, কিছু বলার নেই। তোমার কাছে তোমার দল নিয়ে তুমি যে সর্বোৎকৃষ্ট লড়াইটা করতে পারবে, তুমি যদি নিজেকে ওটা অনেস্ট মনে করো, সেটাই সৎ প্রতিবাদ। এবং আমার মনে হয় সেটা অন্তত এই নাটকের যে ছোট ছোট দলগুলো, তোমরা জানো যে অনেকগুলি দলের গত 2.5 বছর আগে অনেকগুলি করে টাকা কেটে নেওয়া হয়েছে সরকারের জায়গাতে। তুমি সেই একটি দল দেখাও তো, সেই দলগুলি নাটক বন্ধ হয়ে গেছে। যে টাকাটা কেটে দেওয়ার পর কোনো দল নাটক কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে, করেনি। তাহলে এই নাটক চালিয়ে যাওয়াটাও তো একটা প্রতিবাদ। যখন ঝড় আসছে, ঝড়ের সামনে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাটুকুই একটা প্রতিবাদ। আমি ঝড়কে আর আঘাত করতে যাচ্ছি না, কারণ সেই শক্তিটুকু আমার হয়তো নেই, কিন্তু ঝড় যে চলবে, সবাই তো জানি যে একটা সময় আছে ঝড় চলার। ওই ঝড়ের যখন চলবে আমরা তো এইভাবে দাঁড়িয়ে আছি কিনা, ওই দাঁড়িয়ে থাকতে পারাটাই একটা প্রতিবাদ। সেইটুকু দাঁড়িয়ে থাকতে যদি থিয়েটারের মাধ্যমে পারা যায়, তাহলে এই যে সব সময় টময়
এগুলো সব কাটতে শুরু করে বলে আমি বিশ্বাস করি। তাই নাটকের মেকআপটাই 8 মিনিট এখনো আছে। বেশ, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখানে আলোচনা শেষ করছি। যেটা আলোচনায় উঠে এলো যে প্রতিবাদ নিজের মতো করে চলতে থাকবে, বা থিয়েটারের সম্পূর্ণ দায় নয়, এটাও একটা এই আলোচনায় উঠে এলো। এবং দীর্ঘভাবে আলোচনা যেটা আমরা দেখলাম যে এই থিয়েটার নিজের মতো করে প্রতিবাদ করেও চলেছে। আমি একটি কথা বলবো, পরে শেষ করবো, যদি তোমার কিছু বলাতে তুমি বলো। একটি কথাই বলছি যে আমার এক বন্ধু এক সময় বলেছিল, দেখো আমরা সবাই কিন্তু পার্সেন্টেজ শট, মানে তুমি হয়তো তুমি 50,000 টাকা বা 10,000 টাকা তুমি লোভ সামলাতে পারলে, সেখানে তুমি নিলে না, ঘুষ নিলে না বা কিছু করলে না, কিন্তু সেটা যখন লাভ হয়ে, হ্যাঁ প্রতিবাদ করছি, কিন্তু একটু এটা একটু একটু বাদ দিয়ে করলে ভালো, এইরকম নিজেকে সামনে একটু সামলে নিই। তো এটা আছে, কিন্তু এটা মানে আমরা সকলেই করি, শুধু শুধু আমি করি না বাকিরা করে এরকম না। এটা মোটামুটি আমরা সকলেই অল্প বিস্তর করে থাকি, এটুকু বল, মানে সেটুকু সততা। আরো একটা জিনিস উঠে এসেছে যে থিয়েটারের প্রতিবাদ মানে শুধু রাজনৈতিক না, সামাজিক হবে, পরিবেশগত হবে, আরো অনেক কিছুই আছে যেগুলো নিয়ে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির প্রতিবাদ থাকতে পারে, সেটাও থিয়েটারের একটা অংশ। হ্যাঁ, শুরু যে ছোট্ট কথা বলি, আর তো সময় নেই হাতে। সেটা হচ্ছে যে প্রতিবাদ নিয়ে অনেক কথাই হলো, তো যেহেতু সময় কম, প্রতিবাদ মানে প্রোপাগান্ডা এবং প্রতিবাদ দুটো কিন্তু আলাদা। মানে কোনটা পক্ষে হয়ে বলছি সেটা কিন্তু এক প্রকার প্রোপাগান্ডা হচ্ছে। একটা সময় তাই হয়েছে। তো নিজেই কিন্তু প্রোপাগান্ডিস্ট বলেছে। তো এটা একটা অবশ্যই বিষয়। আর যেটা বলছিলেন দাদা যে ওই যে গ্রান্ট চলে যাওয়ার পরে যে দাঁড়িয়ে থাকা সেই ঝড়ে, তো থিয়েটার কথাটার সাথে তো জুড়েই আছে থিয়েটার আন্দোলন। এটা গোটা বাংলায়, গোটা ভারতবর্ষ আমরা সবাই তাই করি। আর তার থেকে শেষে যেটা বলবো সেটা হচ্ছে যে সরস্বতী নাট্যশালা যেটা করেছে, প্রতিবাদের শক্তি এবং হাতিয়ার, এই শব্দটা তারা নিজেরাও বিশ্বাস করে জন্যেই এই আলোচনাটা তারা রেখেছে। আজকে আলোচনার এটা সবচেয়ে বিষয়বস্তু এটাই, সেই কারণে। হ্যাঁ, থিয়েটার সবসময় ঝড়ের মুখে দাঁড়িয়েছে, আজও দাঁড়িয়ে আছে, সেদিনও দাঁড়িয়েছিল। আমরা এটাও জানি উৎপলবাবুকে অ্যারেস্ট হতে হয়েছে বিমানবাতিকে, হ্যাঁ, ওই কলরোল করার প্রতিবাদে বারবার তাকে অ্যারেস্ট করা হয়েছে। সারা জীবন ধরে প্রত্যেকটা মানুষ, যখন থেকে এই থিয়েটার আমাদের এখানে হচ্ছে বা বিশ্বে হচ্ছে, থিয়েটারের মাধ্যমে মানুষ কথা বলার চেষ্টা করে এসেছে, তার বিরূপ প্রতিক্রিয়াও হয়েছে, তার সরব প্রতিক্রিয়াও হয়েছে। প্রথমে উত্তরীয় চারা গাছটা আমি অনুরোধ করবো সযত্নে বাঁচিয়ে রাখার, এবং কালিয়াগঞ্জ যাত্রিক শুধু নয়, এটা গৌরাঙ্গর জন্য উৎসব সামনে। সরস্বতী নাট্যশালা আয়োজিত যে 5 দিনের নাট্যোৎসব, অর্থাৎ 25 থেকে 1 তারিখ অবধি, এটাতে আমন্ত্রণ জানানো হয়েছে আমাকে। সেটার জন্য আমি অবশ্যই নাট্যশালার প্রতি আমি কৃতজ্ঞ, এবং আমাকে যে একটা নাট্য আলোচনায় রাখা হয়েছে, সেখানে আমাদের খুব ভালো একটা সেশন হলো আজকে। সেটাতে সত্যি খুব আমরা সমৃদ্ধ হলাম, অনেকে ছিলেন, অনেক গুণী মানুষ ছিলেন সেখানে উপস্থিত। খুব একটা ভালো লাগার বিষয়। সর্বোপরি জয়েশদার সাথে যে সম্পর্ক, নাটকের সাথে জয়েশদার যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে আমরা বালুরঘাট থেকে এসেছি। তো আমাদের একটা নাটকও এখানে প্রেজেন্ট করার কথা ছিল, কিন্তু একটা বিশেষ দুর্ঘটনার কারণে আমরা সেটা প্রেজেন্ট করতে পারলাম না। কিন্তু আমরা চাইছি যে এই অনুষ্ঠানটি, এই নাট্য উৎসবটি খুব খুব ভালোভাবে সাকসেস হোক। আমি ভেরি রিসেন্ট এই মুহূর্তে একটি নাটক দেখে বেরোলাম, যেটা অশোকনগর নাট্যমুখের অভিধার নির্দেশনায় একটি নাটক ভারতবর্ষ, যেটাতে অভিধার নিজে এবং অমিত সাহা অভিনয় করেছেন। খুব ভালো একটি প্রযোজনা। তো আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাক, এবং এটা সম্ভবত নবম বর্ষ, আরো এরকম অনেক নবম বর্ষ আসুক, আরো খুব ভালো হোক, আরো থিয়েটার এগিয়ে যাক তাদের সাথে, তারা খুব ভালো ভালো কাজ করুক, এটা আমাদের সবার তরফ থেকে একটা শুভকামনা রইল। আমি এক মিনিট কিছু বলবো। তোমার তো বললাম মাটিতে মাটিতে অদৃশ্য কত আগে ছাপিয়ে পড়বে মাহাতোরা।
তিষ্ঠতে দেবে না। বাবু এইরকম হবে? হবেই বলছি না, কিন্তু হতে পারে জানো। একটা নতুন ঘটনা একটা অনেক পুরনো অঞ্চলের উপর যখন তার দাঁত নোট সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তখন তখন সেই অঞ্চলের কোনো না কোনো একটা প্রতিক্রিয়া তো হবে হবে। কিন্তু তোমরা তোমরা এরকম ভাবা যায় একটা জায়গা রামগড় আস্তে আস্তে শুধুমাত্র ডিমের খোসা জমার জন্য তার নিজস্ব নামটা হারিয়ে ফেলল। এখন মানুষ রামগড়কে চেনে আন্ডার হল্ট। আপনারা এখনো এইসব বিশ্বাস করেন? এই কথাটা ওইভাবে বলতে চাইনি মা। আমরা মুখ্য সূক্ষ্ম বুভুক্ষ মানুষ বাবু, ভোর থেকে খেতে কাজ করি, খাইতে খাই, রাইতে চোখ আপনার ডুবাই আছে। ভুল করছো। আরে ওরা ওই মিটিং করে ট্রেনটা কখন আসবে সেটা জানার জন্য। ওরা ওই লোক দেখতে ভালোবাসে, এত রং ফৌজিরা যাতায়াত করে, কপি ওরা লোক দেখতে আসে না। ওই না না ঠিক আছে, বক্সে পাইছে। কি বলছো তুমি? হ্যাঁ বাবু, না 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 না, এই বক্সিসের লুপ না, ডাইনের পারা ভয়ানক মহামারীর পারা ছড়াই গেছে। এই রোগটা সিতারা সইরে সইরে সারা দেহে বাসা বাঁধে। বাঁচবে না ভগবান, ওরা যে বেঁচে থাকুক এটাই তো আর কেউ চায় না। তুমি দেখবে কাল থেকে দেখবে ওই গ্রামে দাঙ্গা লাগবে, মরদ কোনো অজানা ভাইরাসে, অচেনা সংক্রমণে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়। পাশের বাড়ির মেয়েটার উপর ছেলেটা ঝাঁপিয়ে পড়বে একটা লোভী শকুনের দৃষ্টি। এই দলটিকে শুভেচ্ছা বার্তা দেওয়া মানে আমার নিজেকে শুভেচ্ছা বার্তা দেওয়া। কারণ জয়েশ আমার এত ক্লোজ বন্ধু হিসাবে, ডিরেক্টর হিসাবে, প্রত্যেক দিনের কাজের সহযোগী হিসাবে, সহযোগী মানে নানা রকম থিয়েটারের কাজের সহযোগী হিসাবে। তার ফলে এই শুভেচ্ছা বার্তাটা দেওয়া মানে ওই বললাম নিজেকেই নিজের শুভেচ্ছা বার্তা দেওয়া। ভৌগোলিকভাবে আমি অশোকনগর থাকি, ওর দলটা নেতাজি নগরে বলে আমাদের শুভেচ্ছা দিতে হচ্ছে, তাই শুভেচ্ছা। আমরা এই নিয়ে 3 বার ওদের উৎসবে এলাম। এর আগে আমাদের দুটি উল্লেখযোগ্য প্রযোজনা গান্ধারী, গোবরডাঙ্গায় ওরা সেবার এই উৎসব করেছিল, অশোকনগর অমরতেও করেছিল। গান্ধারী আমরা পারফরমেন্স করেছিলাম এইখানে, আর আমরা করেছিলাম হচ্ছে লোহার দাম তপন থিয়েটারে। আমাদের খুবই ভালো লাগছে বা ভালো লেগেছে এই প্রযোজনা করে এখানে। আর তৃতীয় কথা হচ্ছে যে ওদের এই উৎসবের যে আয়োজন তা এত প্রফেশনাল, এত নিখুঁত। এই যে দেখো তোমরা যেভাবে এই প্রযোজনা মানে আমি বলতে চাইছি প্রযোজনাগুলো ছবি তুলছো, প্রত্যেকটা ডিরেক্টরের নাটক শেষ হচ্ছে তার সঙ্গে কথা বলছো, এটা দলের ছেলেমেয়েরা করলে একরকম হয়, তাতে আন্তরিকতা নিশ্চয়ই থাকে। কিন্তু এই যে প্রফেশনালিজমটা জয়েশ নিয়ে এসছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে। তৃতীয় হচ্ছে আমার বলতে হবে যে এই পুরো ঘটনাটার জন্য জয়েশের মানে সহযাত্রী প্রতি মুহূর্তে যে জয়েশের সঙ্গে থাকে সে হচ্ছে সৌরজিৎ। ওর কথা আমাকে বলতে হবে, ও এত মানে পুঙ্খানুপুঙ্খ নজর রাখে প্রত্যেকটা দলের প্রত্যেকটা মানুষের যে ভাবা যায় না। আর এই পারফরমেন্স এখানে করে আমাদের খুবই ভালো লাগলো। আমরা প্রথম অভিনয় করলাম এখানে, প্রথম মানে আজকের প্রথম অভিনয়। অন্য জায়গায় এসে কাজ করছে তারা তবু বেশ দর্শক ছিল, প্রচুর গুণী থিয়েটারের মানুষ ছিল, বালুরঘাট থেকে দর্শক এসছেন, লোক এসছেন, এইসব নানা রকম মিলিয়ে বেশ একটা কার্নিভালের ব্যাপার হয়েছে। তোমরা যে সাজিয়েছে, যারা এত ভালো সাজিয়েছে ফেস্টিভ্যালটা, এত উজ্জ্বল হয়ে উঠেছে ঐকতানের বাইরেটা, সব মিলিয়ে বেশ মানে জয়েসের ফেস্টিভ্যালে আমার ধারণা এখন যারা আসবেন বা আসতে চাইবেন তাদের একটা ঠিকঠাক প্রস্তুতি নিয়ে নাটকের জায়গা থেকে আসা উচিত। জয়েসেরও উচিত, আমি বন্ধু হিসাবে জয়েসকে পরামর্শ দিচ্ছি এই মাধ্যমে, তোমাদের মাধ্যমে, যে ঠিকঠাক নাটক এখানে নিয়ে আসা। মানে ঠিকঠাক মানে আমি বলছি যেটা দর্শকদের ভালো লাগছে, ভালো লাগবে এইরকম। আমি সেটা নিদান দেওয়ার কেউ নই, আমি বলছি এই কারণেই যে তারা দর্শক তৈরি হচ্ছে, একটা আবহাওয়া তৈরি হচ্ছে নাটকের, সব মিলিয়ে আর কি।
ধন্যবাদ। আর বন্ধু পড়শি আত্মীয় সে আত্মীয় স্বজন আর কই যে চোখ বন্ধ করে কথা বলা যাবে? এই আত্মীয়তা আর নেই রে খুদে। এখনকার এই পৃথিবীতে দেশ হিংসা রেষারেষি মারামারি অবিশ্বাস পরস্পরতার কালো ছায়া ফেলেছে রে খুদে। দেখি জগতে এক মানব জাতি ওরে দুই ভাগে বিভক্ত, তাই জাতি বলতে কি বুঝলে পণ্ডিত মশাই? জাতি বলতে কি বুঝলে পণ্ডিত মশাই? জাতি বলতে কি বুঝলে পণ্ডিত মশাই? সোনার বিস্কুট না রে, ওসব কিছু না। তবে কি নম্বরে কিছু? এক নম্বর, এক নম্বরে, এক নম্বরে। হ্যাঁ, কোনো অ্যান্টিক পদার্থ, পদার্থ নয়, জ্যান্ত, জ্যান্ত, জ্যান্ত। ধর ভূত কিংবা ভগবান কিংবা মানব, আমার না আছে কোনো পিছুটান, তাকেও সামনে প্রতি পড়তে পড়তে ঠক্কর। যেন যেন অন্ধজনের পথ চলা। মেয়ে হয়ে বড় ঠকে গেছি গো মাসি, বড় ঠকে গেছি। ভাল লাগে না, বিশ্বাস করো, হত চেতা এভাবে বাঁচতে ভাল লাগে না। এক একটা স্বার্থপর বানিয়েছি এই আমরা আমরা আমরা। মানিক কোথায়? শহরে নানান মাল্টিস্টোরি বিল্ডিং এ মানিকদের বাস। কেন মায়ের কাছে থাকে না? ওরে কত ভাগা সন্তান আপন কর বলে কিছু হয় না রে। আপন করতে জানলে আপন হয়। দেখ না এই রাধা, ও আমার কেউ হয়, ও তো আমার কেউ না। ও আমার ছেলের পাঠানো মাংসহারার থেকে রাধা অনেক বেশি দামি। চারা গাছ ভালো। এই কদিন তো আমি প্রায় রোজই এখানে আসছি। প্রথম কথা, আগেও বলেছি যে আমাদের যে এই মঞ্চের বাইরের যে অংশটা এত সুন্দর করে সাজানো, লোকে আকৃষ্ট হবে আমাদের অডিটোরিয়ামের ভেতরে ঢুকতে। আর যেটা হচ্ছে যে যে নাটকগুলো পরিবেশিত হচ্ছে মঞ্চে, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, যথেষ্ট গুণমান সম্পন্ন। যেমন গতকাল যে নাটক আমরা 3টে নাটক দেখেছিলাম, 3টে নাটকই যথেষ্ট ভালো নাটক এবং দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। আমি বাইরেও খোঁজ খবর নিয়েছিলাম, দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছিল। এবং আজকের যে প্রথম নাটকটি হলো অশোকনগর নাট্যমুখের ভারতবর্ষ, সেটিও যথেষ্ট উচ্চমানের নাটক, মানে দর্শকের কাছে গ্রহণযোগ্য। উচ্চমানের বলতে আমি সেরকম বলতে চাইছি না যে খুব মানের নাটক, সেরকম না, দর্শকের কাছে গ্রহণযোগ্য কিনা আমি তেমনই কথা বলছি। আর আমরা যে নাটকটা করলাম সেটা তো আমি নিজে মুখে বললে ভালো লাগবে না। আমরা চেষ্টা করেছি, আমরা বিভিন্ন জায়গায় এই নাটকটা নিয়ে যাই, অনেকদিন ধরে যাচ্ছি, আজকেও সেই চেষ্টা করেছি। এখন কেমন লাগলো সেটা বলবে দর্শকেরা আর উদ্যোক্তারা। কিন্তু যেটা বলবো, নেতাজি নগর সরস্বতী নাট্যশালা, বন্ধুবর জয়েশ রকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার এই উৎসবে আমাদের একটা ছোট জায়গা করে দেওয়ার জন্য। আমি সারা রাত্রি নয়, তবে তবে কি রাত 12টা অবধিও জেগেছো কখনো? আমি তো দেখিনি। আমি জেগেছি সারা রাত্রি, সারা রাত্রি, সারা রাত্রি, সারা রাত্রি জেগেছি, দেখেছি দুই চোখ মেলে, জেগেছি দেখেছি তন্দ্রাবিহীন দুই চোখ মেলে, সারা রাত্রি জেগেছি দেখেছি দেখেছি। আপনি কি কবিতা লিখেছেন? এটা কি একটা কবিতা হলো নাকি? ওই যে ইংরেজিতে বলে না, ঘুম না এলে কল্পনা করবে, একটা একটা করে ভেড়া লাফিয়ে ভেড়া পার করছে। এবার আগে দেখুন কি পেয়েছে। সিগারেট প্যাকেটটা, সিগারেট নেই, খালি। সাবাস, কি করে বললেন? আমি 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 চারিদিক ফিরে আসতে বিশ্বাস করুন।
তাতে কি হয়েছে? বরং ঠিক উল্টোটা। মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে যেন অনেক বেশি জেগে থাকলে যেরকম হয় না, যেন আমি একসঙ্গে অনেক কিছু দেখছি, অনেক কিছু ভাবছি একসঙ্গে, এত বেশি একসঙ্গে যে আমি তাল রাখতে পারছি না। অনেক সময় বেশি ক্লান্তিতে এরকম হয়। না গো না, তুমি কেন বুঝতে পারছো? আচ্ছা তোমার কিচ্ছু মনে হচ্ছে না? আমার যেটা মনে হচ্ছে শুনলে তোমার ভালো লাগবে না। কি মনে হচ্ছে? আমার প্রচুর খিদে। খিদে? না, আমার তো খিদেও পাচ্ছে না। আজ আর কালের মধ্যে যেটা আছে এখন সেটাই সবচেয়ে বড় কথা। কি কথা? রাত্রি 10টা 10 থেকে 5টা 10, 7 ঘন্টা। 10টা 15 এখন 5 মিনিট কমলো, এখনো 415 মিনিট। আপনি রাত্রিকে খুব ভয় করেন না? হয় না, আগে করতাম, এখন শুয়ে গেছে। এখন রাত্রি জীবনের একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, অনেকটা নেশার মতো। ঘুমের ওষুধ খেয়েও কিছু হয় না। ঘুমের ওষুধ আর খাই না, খাবার দরকার হয়। তুমি তো যা কিছু বোঝো না তার মধ্যেই বোঝার কিছু থাকে না। কি বুঝবার আছে শুনি? অনেক অনেক কিছু বোঝার আছে। অনেক কিছু বোঝো না তুমি। বুঝি না তোমার পাগলামি। তবে আমাকেও বোঝো। তোমাকে বুঝি না? না, বোঝো না, বুঝতে চাও না, বুঝতে চাওনি কোনোদিন। বুঝতে চাইনি? না, চাওনি। যা কিছু বলতে গেছি ছেলে মানুষই বলে, পাগলামি বলে থামিয়ে দিয়েছো। ছেলে মানুষ করেছো তাই থামিয়ে দিয়েছি। ছেলে মানুষ ছেড়ে বড় হওয়ার চেষ্টা করেছো, তুমি অনেক কিছু বুঝতে পারছো। তার মানে তুমি জানো আমার সব কথা, তুমি খেয়াল রাখো আমি কি চাই বা না চাই। তোমাদের এটা তোমাদেরকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। এবং 5 দিন ধরে একটা নাট্যোৎসব করা মুখের কথা নয়, চলুক, এরকম হোক, আরো বারবার হোক। আর দর্শককেও তো অবশ্যই বলার যে তারা ছাড়া তো আমাদের কোনো কিছুই সম্পূর্ণ নয়। নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আয়োজিত এই নাট্যোৎসবে আসতে পেরে তো সত্যিই ভালো লাগছে, কারণ যে কোনো নাট্যোৎসবই আমাদের মতো নাট্যকর্মীদের কাছে একটা অবশ্যই ভালো লাগার জায়গা। আর এখানে এসেছি, পারফর্ম করছি, এবং যে নাটকটা আমরা করছি সেটা বাদল সরকারের সারা রাত্রির, ফলত আমাদের কাছে ওটা একটা আলাদা করে মাত্রা রাখে। অতএব এই নাটকটি করতে পেরে আমরা সত্যিই খুশি। আর ওদের আতিথেয়তার তো কোনো তুলনা নেই। 5 দিন ধরে ওরা এই নাট্যোৎসব করছে, তো সবটাই খুব ভালো লাগার। আর এর থেকে বেশি কিছু বলার নেই, দর্শক সমাগমও খুব ভালো, সবটা মিলিয়ে বেশ ভালো লাগে।